ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিফাত ভাই। তিনি তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা গাইস দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই, আপনার স্টুডিওতে আমার একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। সময়টা এই 2025 সালের, এই তো গত মাসে আগস্ট মাসে আনুমানিক না হবে, তবে সময়টা হবে 15 থেকে 16 তারিখ এর ভিতরে একটা, আমার নির্দিষ্ট টাইমটা মনে নাই। তো আমার বয়স এখন চলে 20 বছর। তো আমরা আমাদের টিমে আমরা 5-6টা বন্ধু আছি। তো আমরা কি করি, এখন যেহেতু গরমের সময়, আমরা আমাদের বাসা থেকে একটু দূরে আমার একটা বন্ধুর বাড়ির সামনে এই যে কালবাট নামে একটা জায়গা, আপনারা হয়তো চিনেন, আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমরা জানি না, পুকুর পাড়ে 2 সাইডে যে বসার জায়গাটা থাকে ঠিক এমন টাইপের। তো আমরা ওইখানে 5-6টা বন্ধুরা মিলে আড্ডা দেই। তো বরাবরের মতো ওই দিনও আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দেওয়ার পরে আমরা ওইখান থেকে বাড়ি আসি 11টা 12টা 1টা 2টা সামথিং। এক দিন এক টাইমে আসি, কোনো নির্দিষ্ট টাইম নাই। তো ওই দিন আপনার একটা কাজ করতে যে একটা বন্ধুর বাসায়, তাদের বাসায় রাউটার একটু নষ্ট হয়ে গেছিল। তো ওটা ঠিক করতে যে একটু দেরি হয়ে যায়। আর তখন বাজে 1:30 মতো, 1:30 সামথিং আশপাশ একটা টাইম হবে, যেহেতু নির্দিষ্ট টাইমটা আমি বলতে পারছি না, তো ধরেন 1:30টাই হবে। তো ওই দিন আসার সময় আমরা 3 জন ছিলাম। তো অন্য দিনের মতো আমরা ওই 3 জনই হাঁটতে চলে আসতেছি। তো আমরা বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি যে আমরা যে 6 জন থাকি, তো তার ভিতরে 3 জনের বাসা ওই দিকে, আর আমাদের 3 জনের বাসা হচ্ছে এই দিকে। তো আমরা 3 জন ওই বাসা আসার জন্য ওখান বন্ধুদের বাড়ি থেকে বের হলাম। তো বের হওয়ার পরে মাঝখানে আমার বন্ধুদের বাসা থেকে আমাদের বাসার মাঝখানে 4-5টা পুকুর আছে। তো সেখানে একটা পুকুরে 3 থেকে 4টা আপনার তাল গাছ আছে। তো তাল গাছ থাকায় আমরা যেহেতু ওখানে চলাচল করি, আমরা স্বাভাবিক মনে হেঁটে বাড়ি আসতেছিলাম। তো হঠাৎ গল্প করতে করতে যাওয়ার সময় সামনে একটু তাকাই দেখি একটা পুকুরে কেউ একজন জানি গোসল করছে, তাল গাছের নিচ বরাবর একদম কে একটা গোসল করছে। আমরা একটু কাছ থেকে দেখলাম ওটা একটা মহিলা মতো হচ্ছে আর কি। তখন আমাদের মনে একটু ভয় ঢুকে গেল, আমাদের কেউ ভয়তে একটু আতঙ্কের ভিতরে পড়ে গেল। তো আমরা ভয় কাটিয়ে একটু কোলে কাছে যেয়ে ওখানে বলতে শুরু করলাম, কে কে ওখানে, ও চাচি, ও দাদি, কে? কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। সে রীতিমতো পুকুরে আপনার বসে, পুকুরটা এমন ছিল যে যেহেতু পাকা রাস্তা বয়ে গেছে, আমাদের গ্রামের ভিতরে পাকা রাস্তা বয়ে যায়, পাকা রাস্তা করার আগে পুকুরে যেগুলো আছে পুকুরে পাশে পাইলিং দেয়, আমরা বাসা বাড়িতে যেমন পাঁচিল ব্যবহার করি না, ঠিক ওই কোয়ালিটি পুকুরের ভেতর দিয়ে ওটা একটা দেওয়া আছে আর কি। তো পুকুরে ওই পাঁচিলের উপরে বসে দেখি পা নাড়িয়ে, পানিতে শব্দ হচ্ছে, পা নাড়িয়ে গোসল করছে দুলে দুলে। তো আমরা এত ডাকাডাকির পরে তার কোনো সাড়া শব্দ পেলাম না। আমরা 3 জন রীতিমতো একটু গম্ভীর ভয়তে চলে গেলাম। তো আমরা 3 জন নিজেদের ভিতরে বলা বলি করছি যে কি রে, কথা বলে না কে? আজব তো, এত রাতে গোসল করছে, আমরা ডাকতেছি, কথা বলে না কে? তো এই বলে আমরা একটু সামনে যেয়ে আগে আসলাম। এসে ওখানে দাঁড়ায় আমরা নিজেদের ভিতরে বলা বলি করছি, আসলে এই জিনিসটা কি, আজকে এটা দেখতেই হবে, না দেখে বাড়ি যাব না। যেহেতু মনে একটা ভয় ঢুকে গেছে, এই ভয় কাটিয়েই বাড়ি যাব আজকে। তো যেই কথা সেই কাজ। তো আমরা যে পুকুরে মহিলাটি গোসল করছে তার এখান থেকে আমরা 10 থেকে 20 হাত মতো দূরে আমরা এক জায়গায় দাঁড়ায় আসছি। আমরা ওখান থেকে আসার 2 থেকে 2.5 মিনিট এরকম হবে, তার পরপরই দেখি ওই মহিলাটি পুকুর থেকে উঠে হাঁটতে 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 বেশ একটা বাগানের ভিতর দিয়ে বেশ দূরে চলে যায়। তো আমরাও তার পিছু নিচ্ছি। তো
তো আপনারা হয়তো বলতে পারেন যে পিছু নিচ্ছ, আপনারা কি শাসককে দেখছো যে সে যাচ্ছে পিছু নিচ্ছ, কিন্তু আসলে আমরা তাকে দেখতে পাচ্ছি না যে হেঁটে যাচ্ছে। তবে আন্দাজটা এমন ছিল যে যেহেতু সে পুকুরে গোসল করছিল, তার পুরো শরীর ভেজা, তো খালি পাইছিল আর কি, তার পাততলে যে একটা পানি সহ একটা সাপ, ওই সাপটা পড়ে যায়। তো আমরা সেই 5 সাপ ফলো করতে করতে অনেক দূর আগায় যাই। শেষে দেখি একটা ভয়ঙ্কর একটা কবরস্থান আছে আমাদের গ্রামে, আর সাপটা ওই ভয়ঙ্কর কবরস্থানের সাথে মিশে যায়। ওখান থেকে আর কোনো সাপ খুঁজে পাওয়া যায় না। আমরা সেই আমাদের কাছে 3 জনের কাছে মোবাইল ফোন ছিল, ফ্ল্যাশ জ্বালাই যাই। তো 3 জনে কবরের ওখানে যাওয়ার পরে আমরাও থেমে যাই। তখন আমাদের মনে কি একটা ভয় কাজ করছে, বিশ্বাস করেন রাসেল ভাই, এই অনুভূতিটা আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। তো কি করবো, আমাদের গা ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে এই 5 সাপটি শেষ হবে না এই ভয়ঙ্কর কবরস্থানের এখানে শেষ। তো আমরা আর কোনো কিছু কথা না বাড়িয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে এটা স্বাভাবিক কিছু না। তারপরে এটাও একটা ভাবলাম যে রাত 1টা-1:30 বাজে, এই সময় কোন মহিলা, তার কাছে নাই একটা লাইট, নাই একটা ফোন, সে একা কিভাবে সে পুকুরে তাও তাল গাছের নিচে গোসল করে। আর ওই পুকুরটা কিছুটা ভয়ঙ্কর ছিল আর কি, লোকমুখে শুনছি এখানেও অনেক কিছু ঘটে চলছে আগে। তো আমরা নিজেদের ভিতরে একটু কথা বলাবলি করে নীরবে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আমাদের বন্ধু 3 জনের বাড়ি ছিল বেশ একটু দূরে। তো আমরা কেউ কারো বাড়িতে নিজে নিজে যাইতে সাহস পাইতেছি না। তো আমরা কি করলাম, 2 জন মিলে, একজনের বাসা ছিল বেশ দূরে, 2 জন মিলে তার একটু আগাই দিয়ে আসলাম বাসা বন্ধু পর্যন্ত। আর বাকি যে 2 জন আমরা ছিলাম তা বেশ নিকটবর্তী হওয়ার কারণে আমাদের খুব একটা সমস্যা হয়নি। তবে আমার গায়ে একটু চমকে যাচ্ছিল বাড়ি ফেরার সময়, কেমন জানি গার ভিতরে একটা ঝমঝম একটা অনুভূতি কাজ করছে। তবুও আমি আইতাল কুষ্টি সহ আরো কয়টা দোয়া পড়তে পড়তে আমি বাসায় এক দৌড়ে চলে আসি। এসে আমার বাসায় গেটের সামনে দাঁড়াই আমার আম্মুরে বলি গেট খুলতে, তিনি খুলে দেওয়ার পরে এই বিষয়টা আমি রাতে কারোর সাথে শেয়ার করি না। পরের দিন সকালে এই বিষয়টা আমি সবার সাথে শেয়ার করি। তারপরে সবাই বলল যে এই যে রাতে তোরা বেরোস, এটা কি তোদের ঠিক হয়? দেখেছিস আজকে কি ঘটছে, আর কখনো যেন তোরা রাত বিরাতে এভাবে ঘোরাফেরা না করিস। আমাদের সবাইকে নিষেধ করা হয়েছে। এই বিষয়টা মোটামুটি গ্রামে সবাই জানাজানি হয়েছে। তো এই ঘটনাটি আসলে খুবই একটু ভয়ঙ্কর ছিল, যেহেতু 2025 সালের মতন একটা সময় এসে এই ঘটনা সম্মুখী হয়েছি। যাই হোক রাসেল ভাই, আমার ঘটনাটি এই পর্যন্তই ছিল। আশা করি ভালো হয়েছে। তবে কেমন হয়েছে অবশ্যই আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার স্টুডিওতে আসার। ধন্যবাদ রিফাত ভাইকে তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের স্টুডিওতে আরেক ভাই তানবীর ভাই উপস্থিত আছেন। তার বাবার মুখ থেকে শোনা বাস্তব ভৌতিক অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি তানবীর ভাইয়ের মুখ থেকে ঘটনা শুনতে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার ঘটনাটি বেশ 20 থেকে 25 বছরের একটি আগের ঘটনা, আমার আব্বুর মুখ থেকে শোনা একটি ঘটনা। তো রাসেল ভাই, আমার ঘটনা শুরু করছি। সময়টা 1995 সাল, তখন জ্যৈষ্ঠ মাসে সবাই তো জানি আম পাকে। এমন এক রাতে আব্বু ছোট টর্চ লাইট, তখন তো বড় টর্চ লাইট ছিল না, ছোট চার্জার টর্চ লাইট নিয়ে বাইরে আসেন প্রস্রাবের জন্য। তিনি প্রস্রাব করে একটু দেখলেন যে আম ঠাম পড়ছে কি গাছে, বাড়ির সাথে একটু সামনে যেহেতু আম গাছ আছে, তিনি দেখতে গেলেন যে আম পড়ছে কি। তখন আনুমানিক রাত 3টা, আমতলায় তিনি কিছু গুটি পায়ে যাচ্ছেন। যাইতে তিনি দেখতে পেলেন সামনে একটি সাদা কাপড় পরা একটা মহিলা আম কুড়াচ্ছেন। আম কুড়াইতে তিনি আম নিচ্ছেন এবং তার কোচরে ধুচ্ছেন। আব্বু খেয়াল করলেন যে এখানে তো এত রাতে কোনো মহিলা থাকার কথা না, আর এখানে তো অচেনার মতো আর কি, তা চেনা না। তা আব্বু জিজ্ঞেস করলেন, কে ওখানে? তিনি কোনো সাড়া শব্দ দিলেন না। তিনি আব্বুর কথা কোনো কর্ণপাত না করে তিনি আম খুঁড়তে, আর একটার পর একটা আম খুঁড়তে লাগলেন।
আব্বু চিন্তা করলেন যে এত আম তলায় পড়ছে, যে এত আম তার কোসরে ছুটছে। তা আব্বু কোনো তেমন সেন্সিটিভ কিছু ভাবলেন না তখন। আব্বু তা আবার বললেন যে চিনলাম না চাচি, কে আপনি ওখানে? তাও তিনি কোনো কথায় কর্ণপাত করলেন না। তিনি কিছু দূর সামনে আরো এগিয়ে গেলেন, তার থেকে 10 থেকে 15 হাত দূর মতো। তখন আব্বু যত আগাচ্ছে ওই অবয়বটা তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লাইটের একটু আপসাপ আসছে, তিনি লাইট থেকে একটু আপডালে চলে যাচ্ছেন, লাইটের সামনে আসছেন না। অথচ অন্ধকারে তার সাদা কাপড় পরা দেখা যাচ্ছে, সাদা শাড়ির মতো পরা। তখন আব্বু আবার বলছে কে? লাইট তার দিকে করছে, তিনি আসছে আবার আসছে আর দিকে সাইডে যাচ্ছেন। তার আব্বু কিছুদের এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যেতে 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 সামনে রাস্তা পার হইলেন। রাস্তার ওপাশে ছিল একটা আমাদের পুরাতন গোরস্থান। তিনি দেখলেন যে গোরস্থানের ভেতর দিয়ে তিনি হাঁটছেন। আব্বু রাস্তা ফিরে খানিক দূর যাওয়ার পরে কেমন যেন থমকে গেলেন, যে ওদিকে তো কারোর বাসা নাই, ওদিক দিয়ে কে যায়, ওদিকে তো কারো বাসা নাই। তিনি পাশে একটু দোলস ছিল কিছু দূর দূরে, আমার চাচা থাকতো সেখানে। আমার চাচা ডাকলেন, চাচা একটু লাঠি নিয়ে বের হলেন যে কোনো চোর ঠোর কি এটা ভেবে। তা আব্বু তার সাথে সব ঘটনা বললেন যে এই তাকে ডাকছি, লাইট মারছি কিন্তু লাইটের সামনে আসে না, কথা বলছি তো কথা বলে না। চাচা আর আব্বু মিলে পুরো এলাকাটা খুললেন, তাকে টর্চ লাইটে খুললেন, কিন্তু কোনো কিছুই পেলেন না। তখন আব্বু মনে মনে বুঝতে পারলো যে ওটা আসলে মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তিনি চাচাকে কিছু বললেন না। তিনি বাসার কোলের কাছে আসার মধ্যে চাচাকে বললেন যে তুমি আস্তে আস্তে চলে যাও, ওটা মানুষ ছিল না, তুমি চলে যাও, আমি এটা কি বুঝতে পারছি। তা তিনি এটা বলে বাসার ভেতরে চলে আসলেন। এসে রাতে আর কাউকে কিছু বললেন না। সকালবেলা আমার দাদিকে পুরো ঘটনাটা বললেন যে এই ঘটনা এটা হয়েছে। তবে দাদি বললো যে অত রাতে আমতলায় যাস না, ওই আম গাছটা ভালো না, আমরা ওকে অত রাতে আম করতে যাই নাই, ও আম গাছে একটু সমস্যা আছে। শুনছি জিন সম্প্রদায়ের ভেতর শঙ্কুনি নামে একটা প্রজাতি আসছে, ওটা নাকি ওখানে কে বসবাস করতে হচ্ছে ওই আম গাছে, ওখানে নাকি আম খোটে। আর এর আগে অনেকে দেখছে রাসেল ভাই, কিন্তু বিশ্বাস করেন আব্বু তখন ওটা বিশ্বাস করতে পারছে না। তো দাদি মুখের ঘটনা বলা পরে আব্বু একটু মনে মনে ভয় পাইছে। এরপর থেকে আর আম গাছটার নেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। তবে সে আম গাছটা এখনো বেঁচে নাই, আম গাছটা কয়দিন আগে মারা গেছে, আম গাছটা কেটে বিক্রি করা হয়েছে। তো রাসেল ভাই আজকে আমার ঘটনা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ তানবীর ভাইকে। আমরা রিফাত ভাইয়ের মুখ থেকে আরেকটি ঘটনা শুনতে চলে যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার জীবনের না, আমার দাদা যে সময় বসবাস করতেন সেই সময় ঘটে যাওয়া একটি ঘটনাটি আমার দাদার মুখ থেকেই শোনা। তো ঘটনাটি এমন ছিল যে সময়টা হবে 1996-97 এর ভেতরে সামথিং, আমার সঠিক মনে নাই। তো দাদা সেদিন বাজার থেকে ফিরতে একটু দেরি করছিলেন। তো বাজার থেকে আসার পরে ঈশান নামাজটা পড়া তার হয়নি। তো তিনি বাড়ির পাশে আমাদের মসজিদ ছিল, তো সেখানে তিনি মসজিদে যান। আশেপাশে কেউ ছিল না, যেহেতু অনেক রাত হয়েছে, আনুমানিক বর্তমান টাইম যদি ধরি 10:30 থেকে 11টা সামথিং হইতে পারে। তো তিনি মসজিদে যান, একা নামাজ পড়তে যান, যেহেতু ঈশান নামাজ তিনি পড়বেন। আর আমার দাদা খুব ভালো মানুষ ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো সেই অনুযায়ী যে তিনি আপনার মসজিদে নামাজ পড়তে যান, তো তিনি হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করেন যে অন্য দিনের তুলনায় আজকে মানে মসজিদটা অগোছালো মতো। যদি আপনি বলেন কেমন, তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অন্যান্য দিন যখন মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসে, তো দেখবেন মসজিদে ম্যাক্সিমাম টাইমে তালা দেওয়া থাকে, কিন্তু ওই দিন কোনো গেটে তালা দেওয়া নাই। মসজিদের 3টা গেট ছিল। আর আগের মসজিদটা খুব একটা ছিল না, এখন আমরা যেমন টাইস তারপরে দালান আর কি প্লাস্টার যুক্ত মসজিদে প্রায় করি, নামাজ পড়ি। তো আগের মসজিদটা ছিল বাঁশ দিয়ে মানে খুঁটি দিয়ে তোলা চারিপাশে, মানে বাঁশখুঁটি আর কি। হ্যাঁ, বাঁশখুঁটি আর কি, মানে আগে যেমন ছিল আর কি। তো 3টা দরজা ছিল, যেহেতু আগে সেভাবে সংস্কার করা হতো না মসজিদ, মানুষ নামাজ পড়তো, এখনকার মতো তো আপডেট ছিল না। তো 3টা দরজা থেকে
একটি দরজা বন্ধ ছিলেন আর 2টা দরজা খোলা ছিল। তো দাদা হয়তো ভাবছিল যে হয়তো আজকে নামাজ পড়ে যাওয়ার পরে কেউ ভুলে হয়তো দরজাটি দিতে ভুলে গেছে। তো দাদা অত কিছু আর চিন্তা ভাবনা না করে উজু করে তিনি নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করছে। তো তারপরে তিনি নামাজে যখন নিয়ত বাঁধবে, হঠাৎ করে তার চোখ চলে যায় মসজিদের ডান পাশে। তিনি দেখলেন যে মসজিদের ডান পাশে একটা লম্বা করে আনুমানিক 5-6 ফিট মতো লম্বা করে সাদা জুব্বা পরা একজন আপনার শুয়ে আছে। তো দাদা তাকে দেখে হয়তো ভাবছেন যে এই মসজিদে গেট যেহেতু খোলা, অবশ্য এই মুরব্বিটা এখানে আইছে, এজন্য গেটটা খোলা আছে আর হয়তো সে রেস্ট নিচ্ছে। তো দাদা সেভাবে কোনো কিছু না করে তিনি নামাজটাকে পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে যখন তিনি চলে যাবেন, মানে বাসায় আসবেন, তখন তিনি তাকে ডাক দিচ্ছেন, যেহেতু তাকে মুরব্বি মতন ডাকছিল যে শুয়েছিল আর কি। তো দাদা তাকে ডাকছে, ও চাচা, চাচা, ও চাচা। তো দাদা কিছুক্ষণ ডাকার পরে তার মুখ থেকে কোনো কথা আসে না, মানে যে শুয়েছিল তার কোনো সারা শব্দ না পাওয়াই আমার দাদা মনে করেন একটু আতঙ্কের ভিতরে, মানে একটু হয়ে গেল আর কি, একটু মনে মনে একটু তার ভয় চলে আসলো। তো তিনি ভয় কাটিয়ে আবার একটু ডাক দিয়ে একটু কাছে যাওয়ার চেষ্টা করলেন। তো কাছে গিয়ে আর 2-3 বার ডাক দেওয়ার পরেও তার মুখ থেকে মানে তার কোনো সারা শব্দই নাই। তিনি মানে আছে বাহ্যিক চোখে আমরা যদি দেখি তাহলে তিনি ঘুমিয়ে আছে, মানে ঘুমন্ত অবস্থায় আছে। তো দাদার মনে একটু ভয় ঢুকে গেল। তো দাদা ওখানে আর বেশি সময় না দাঁড়িয়ে তিনি আগের দিনের মতো তালা দেয়নি আর কি, সেই সময় তো তালার ব্যবস্থা ছিল না। তো ওই গেটটা হালকা করে লাগিয়ে বাসায় চলে আসলো। এই বিষয়টা দাদার জন্য কেমন একটা খটকা মতো লাগছে, মানে বিষয়টা অন্যান্য দিনের তুলনায় আজকে কেমন জানি অদ্ভুত টাইপের। তো এই বিষয়টা আমার দাদার 3-4টা ছেলে আছে, মানে 4টা ছেলে, আমার বাপের তার মধ্যে একজন। আমার বাপ ছিল বড়। তো আমার আব্বার বয়স তখন ছিল আনুমানিক 21-22 হবে আর কি। তো আমার দাদা ডাইরেক্ট আমার বাসায় এসে আমার আব্বারে বলল যে সাত্তার, আজকে একটা কাহিনী ঘটছে। তখন দাদা ঘটে যাওয়া সব কাহিনীটা বলল। যাওয়ার পরে আমার দাদা এবং আমার আব্বা একসাথে আবার মসজিদে গেল। মসজিদে যে তখন দেখে ওখানে আর কিছুই নাই, আগের দিনের মতন স্বাভাবিকই আছে। তো এই বিষয়টা একটা দাদার মনে ছিল একটু আতঙ্ক মতো আর কি, ভয় পাইছিল। তো আমার আব্বু এখানে বুঝতে পারছিল যে বিষয়টা কি হয়েছে। তো আমরা জানি না যে মসজিদে অনেক সময় জিন ভূত, মানে ভূত বলতে তো কিছু নাই, মানে জিনেরা সে নামাজ পড়ে। তো তেমন কিছু একটা কাহিনী ঘটছে আর কি সেখানে। আমার আব্বা এটা উপলব্ধি করছে আর দাদাও আন্দাজ করছিল। তো সেই বিষয় নিয়ে আব্বা আমার দাদারে বলল, এটা এই কোয়ালিটির একটা ঘটনা হইতে পারে, তো এটা নিয়ে আমরা আর বেশি কিছু না করি, ওটা ওই পর্যন্ত থাক। তো এই বলে বাসায় চলে আসলো। আর বাসা আসার পরে এই ঘটনাটি তারপরে আর কখনো আমরা দেখতে পাইনি। তো রাসেল ভাই, আমার ঘটনাটি আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ রিফাত ভাইকে তার ঘটনা শেয়ার করার জন্য। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের জিমেল অ্যাড্রেস VUTSTORY28@gmail.com। আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন।